জয়ানন্দিনী টেলিবাংলায় আমন্ত্রণ। আপনাদেরকে আগেও বলেছি যে আমরা নতুন করে যেটা শুরু করেছি সংবাদ সমীক্ষা। তো আজকের আমাদের সংবাদ সমীক্ষায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের যেটা এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়, সংবাদে যেটা প্রতিদিন উঠে আসছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সেটা নিয়ে আলাপ করব। এবং আমাদের সাথে আমি মারিয়া সালাম, আমাদের সাথে রয়েছেন মানিক মিয়াজি। কেমন আছেন মানিক ভাই? ভালো আছি আপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানিক ভাই, আপনি তো জানেন যে এখন আমাদের সবচেয়ে যেটা বাংলাদেশে এখন সবচেয়ে আলোচ্য বিষয় সংবাদ হিসেবে ধরলেই যে প্রতিটা গণমাধ্যমেই এখন যেটা আপনি মতামত বলেন বা সংবাদ বলেন, এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমাদের আগামী যেটা জাতীয় নির্বাচন, সেটা আসলে কিভাবে হচ্ছে, কবে হচ্ছে, এবং আদৌ মানে এটা নিয়ে কোনো ফ্রেমওয়ার্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে বারবার আলোচনায় উঠে আসছে বিষয়গুলো। তো আজকে আমরা এটা নিয়ে মানে কথা বলতে চাই। নির্বাচন নিয়ে আসলে আমারও মনে হয় কি আপা, এই মুহূর্তে আমাদের সকল আলোচনাটা আসলে নির্বাচন কেন্দ্রিক হওয়া উচিত। যখন আমি বলছি যে আমাকে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 22 জুন ইলেকশনটা হয়ে যাবে, তার মানে আমার সকল আলোচনা কেন্দ্রবিন্দু ইলেকশন কেন্দ্রিক হলে সেটা সুবিধা। আমরা দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল, তারপর হচ্ছে তারা কিন্তু ইলেকশন রিফর্ম কমিশন গঠন করেছে, সেখানে অনেকগুলো সুপারিশ এসেছে। এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু করা হবে, কতটুকু করা উচিত, কিংবা এই মুহূর্তে আমার সোশ্যাল অ্যাসপেক্টে কতটুকু হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা না করে আমি যদি একটা সংস্কার আসলেই না করি, তাহলে তো ওই যে খুব বাংলা ভাষায় বললে যে লাউ সেই কদু অবস্থায় থেকে যাচ্ছে। এখন কি আলোচনা হবে সেটা না বলে আমরা দেখেছি যে গত পরশুই তো বিএনপি যে এই সমাবেশটা করলো, সেখানে কিন্তু তারা একদমই খুব একটা সুন্দর ট্যাগলাইন দিয়েছে, রিমেম্বার ইন্টারিম, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। সুন্দর একটা ইলেকশন ডিসেম্বর। আবার দেখলাম যে তাদের কিছু নেতাকর্মী এটাও বলছিলেন যে যদি গভর্নমেন্ট ইলেকশন অ্যানাউন্স না করে তাহলে তারা অ্যানাউন্স করে দেবে। এখন আমি জানি না আসলে এটা হয়তো পলিটিক্যাল কথা না, এটা অবশ্যই পলিটিক্যাল কথা, এটা পলিটিক্যাল একটা স্ট্যান্স তাদের। কিন্তু যেটা আমরা জানি মানে, এবং এটা আপনি জানেন যে বিএনপিও এটা বলছে যে সংস্কার এবং নির্বাচন এটা হাতে হাত ধরে চলতে পারে। হ্যাঁ, আবার এটাও কিন্তু সত্যি কথা যে সংস্কার যে বিষয়টা, এটা কিন্তু আসলে হাতে কলমে হওয়ার কোনো বিষয় না, বা এটা মানে মোটা দাগে এরকম কোনো বিষয় না যে একবার হয়ে গেলে এটা হতে পারবে না। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এবং বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, যেটা আমরা তো একটা গণতান্ত্রিক দেশ, মানুষের যে ভোটাধিকার ব্যবস্থা, বা আপনি যদি আইনত যে ব্যাপারগুলো, আমাদের যে স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে, তাদেরকেও যদি ঠিকমতো রোল প্লে মানে এক্সিস্টিং যে আমাদের ল বা নিয়ম, সেই আইনের আওতায় সেই নিয়মের মধ্যে থেকেই আমাদের ইলেকশন কমিশন যদি স্বাধীনভাবে তাদের দায়িত্বগুলো পালন করতে পারেন, তাহলে কিন্তু সুষ্ঠু একটা নির্বাচন হওয়া সম্ভব। এই উদাহরণ আমরা আগেও দেখেছি। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার সময় যেটা ছিল, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে এটাকে বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে একটা খুবই সুষ্ঠু এবং ইনক্লুসিভ ইলেকশন ছিল। হ্যাঁ, ইনক্লুসিভ একটা ইলেকশন ছিল। তো সেটা কিন্তু সম্ভব, সদিচ্ছা থাকলে সম্ভব। হ্যাঁ, তার জন্য কিন্তু যে সংস্কার করেই করতে হবে এটা না, এটা বিএনপি বলছে যে সংস্কার করেই করতে হবে এটা না। এই জন্য তারা বলছে যে আমাদের ডিসেম্বরে ইলেকশন দরকার। আবার আরেকটা বিষয় যেটা বলতে চাই, যে আমাদের যে একটা সংবিধান রয়েছে এবং সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতা যদি আপনি দেখেন বিষয়টা, তাহলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু আসলে ওইভাবে আমাদের সাংবিধানিক কোনো ব্যবস্থা না। তো সেই ক্ষেত্রে তারা সংস্কার করবেন বা তারা কোনো কিছু চেঞ্জ করবেন, পরিবর্তন আনবেন, এটা সংশ্লিষ্টরা, যেটা রাজনীতিবিদরা, বিএনপিও বারবার বলছে যে এটা আসলে তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে একটা যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে একটা অনিশ্চিত, একটা হচ্ছে অস্থিতিশীল পরিবেশ ছিল, সেটাকে একটা স্থিতিশীলতার মধ্যে এনে একটা নির্বাচনের ফ্রেমওয়ার্ক দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করা বা চলে যাওয়া।
এখানে আপনি অনেকগুলো আলোচনা চলে এসেছে। এখানে একদম যদি খুব মোটা দাগে বলতে যাই, এই সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে না, ভিন্ন রকম একটা ফরম্যাটে, ভিন্ন রকম একটা অ্যাসপেক্টে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে বা সেখানে অনেকগুলো সংস্কারের কার্যক্রমটা এদেরকে এনশিওর করতে হবে, ইনক্লুসিভ একটা ইলেকশনের দিকে এদেরকে যেতে হবে। এখন যেটা নিয়ে গত 16 বছর যে ক্ষোভের কথা বিরোধী দলগুলো বলেছে, সেখানে আমরা দেখেছি যে একটা অংশকে কিন্তু ইলেকশনের থেকে বাইরে রাখা হয়েছে বিভিন্ন কথা বলে, বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে। এখনো যদি আপনি ইলেকশনের দিকে যান, সেখানেও কিন্তু একটা অংশকে কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ইলেকশন থেকে বাইরে করার একটা প্ল্যানে কিন্তু যাচ্ছে। এখন যদি আপনি সকলের ভোটাধিকার নিশ্চিত না করে ভোটে যান, তাহলে কিন্তু ইনক্লুসিভ আসলে ভোট কি হচ্ছে, এটা একটা বড় রকমের প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যে কথাগুলো আপনি যে রেজ করেছেন সেখান থেকে যদি আমি বলি, নির্বাচনের জন্য এই সরকার কিন্তু শুধু নির্বাচন করার জন্য আসে নাই, এই সরকারটা রিফর্ম করবে, দেন নির্বাচন করবে। তো এখন কথা হচ্ছে, সরকার যেখানে আমার কাছে মনে হয়েছে ব্যর্থতার জায়গা, আমি ঠিক ব্যর্থ বলবো না, আমি বলবো যে সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে, যে আমি এই খাতগুলোতে ধরে ধরে যদি বলি যে ABCD এইগুলোতে আমি এই পরিমাণ রিফর্ম করব, দেন আমি ইলেকশনে যাব। আমি যদি বলি যে প্রায় 1 বছরের তো কাছাকাছি হয়ে গেল, 10 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত আমি কোনো রোড ম্যাপ আসলে অ্যানাউন্স করতে পারি নাই। কথা ছিল যে জুলাই চার্টার তারা অ্যানাউন্স করবে, সেই জুলাই চার্টারটাও কিন্তু তারা অ্যানাউন্স করে নাই। জুলাই চার্টার হওয়ার কথা ছিল যে সবগুলো রাজনৈতিক দলকে তারা ডেকেছে, রিফর্ম কমিশন হয়েছে, সবগুলো থেকে বলবে যে এবার আপনি কোনটাকে হ্যাঁ বলেন আর কে কোনটা না বলবে। তারপর হচ্ছে তারা কিন্তু এটা পাবলিকলি অ্যানাউন্স করবে। আমরা দেখেছি যা 7-8টা পয়েন্টে তারা বলছে, কিন্তু সবগুলোর ওই জুলাই চার্টারটা কিন্তু আসলে অ্যানাউন্স হয়নি। তারপর আরেকটা বড় সমস্যা আছে, যে জিনিসগুলো আসলে সবাই একটু ওভারলুক করে যাচ্ছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে আপনি যদি জুলাই প্রক্লেমেশন অ্যানাউন্স করেন, তার মানে হচ্ছে আপনি সংবিধানের কিন্তু অল্টারনেটিভ একটা অ্যানাউন্সমেন্টে যাচ্ছেন। সেই অ্যানাউন্সমেন্ট আপনাকে আসলে কি বলবে আর কি বলবে না, সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। যদি আমরা গত মে মাসের 12 তারিখ থেকে জুন মাসের 12 তারিখের 30 দিনের একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে যারা মানে আন্দোলনকারী ছিল বা যারা এটার জন্য ডিমান্ড প্লেস করেছে, তাহলে হচ্ছে আমি কিন্তু জুলাই প্রক্লেমেশনের পরে বলতে পারবো যে আসলে গভর্নমেন্টের কাছে কি ডিমান্ডটা সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হচ্ছে আর হয়নি। তারপরে আরেকটা জিনিস আসেন, যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নিবন্ধন আছে, কিন্তু তাদেরকে কার্যক্রম স্থগিত করার জন্য আদালত বলে দিয়েছে তাদের কার্যক্রম, তারা চলে গেল। জামাতের কিন্তু এখনো নিবন্ধন নেই, আগামীকালকে সেটার একটা অ্যানাউন্সমেন্টে যাবে, শুনানি যাবে। তার মানে আপনি দেখেন এনসিপির কিন্তু কোনো নিবন্ধন নেই, না গণ অধিকার পরিষদের নিবন্ধন এখনো হয়নি। আচ্ছা, তার মানে আমরা যদি মূল যে দলগুলোকে আমরা এখন একদম মানে ফ্রন্ট লাইনে বলি, এনসিপি, জামাত, বিএনপি, তাহলে বিএনপি ছাড়া কিন্তু বাকিদের আসলে কোনো সাংবিধানিক বৈধতা কিন্তু নেই আপনি ইলেকশনে যাওয়ার মতো। হ্যাঁ, তার মানে আপনাকে এগুলো আসলে এনশিওর করতে হবে। তারপরের বিষয়টা হচ্ছে, এখন একটা ইলেকশনের জন্য আমরা দেখেছি তো, আমরা আসলে 2001-এর নির্বাচনও মাঠ থেকে দেখেছি, তারপরে 2006-এর যখন যে ইয়াটা হলো সেটা দেখলাম, 2008-এর নির্বাচন তো একদম সরাসরি, তারপরে অনেকগুলো নির্বাচনে কভার করেছি। একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতারাই কিন্তু বলছেন এই মুহূর্তে কোনো বাজার কমিটি নির্বাচন হলো সেটা সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। কারণ যেখানে যাচ্ছে মব যদি আসে, আপনি যদি 10 জন লোক এসে বলে যে না নির্বাচন হবে না, আমরা এটাকে হইতে দিব না, এটা প্রোটেস্ট করার জন্য কিংবা এটাকে আইন শৃঙ্খলা মানে আপনার রক্ষা করার জন্য কিংবা আপনাকে এটার যে কোনো গ্যাঞ্জাম হবে না, এটার জন্য আপনাকে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসতে হবে। সেখানে দেখেন পুলিশ ফোর্স কিন্তু এখনো আসলে কার্যত পুলিশ ফোর্স ঠিক মতো যে ওয়ার্ক করছে এরকম বলা যাচ্ছে না। সেনাবাহিনী মাঠে রয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে। এখন সেনাবাহিনীর আসলে যে পরিমাণ লোক মাঠে রয়েছে, এই সারা দেশে এতগুলো মানে আমাদের তো অনেকগুলো মানে কেপিআই রয়েছে, কেপিগুলো পাহারা দিবে না, তারা যাই আসলে বাজার পাহারা দিবে না, মানুষের যেখানে মারামারি হচ্ছে সেই জায়গাতে মুভ থামাবে। এরপর হচ্ছে আপনি ইলেকশন করতে গেলে এই 417টা উপজেলাতে কিন্তু আপনাকে একসাথে ইলেকশন করতে হচ্ছে। এখন ইলেকশন কি আপনার একসাথে সারা দেশে হবে না ডিভিশন ওয়াইজ ইলেকশন হবে? এখন আসলে কোনো রোড ম্যাপ হয়নি। রোড ম্যাপ না হওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের যে অনিশ্চয়তার যে কথাগুলো বলছে, আমি বলবো এটা আসলে ভ্যালিড। এখানে গভর্নমেন্টকে আসলে একটা রোড ম্যাপ খুব দ্রুত অ্যানাউন্স করতে হবে, যেন মানুষের ভিতরে যেই শঙ্কাটা রয়েছে সেই শঙ্কাটা না থাকে।
গভর্নমেন্ট বলছে যে ইউনূস সরকার বারবার বলছে, গতকাল কেউ উনি জাপানে গিয়ে কথা বলেছে যে আমরা 22 জুন ইলেকশন দিব। এখন আপনি 22 জুন ইলেকশন দিবেন বলতেছেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষার আসলে কি করছেন, আপনি ভোটার লিস্টের কি করছেন, আপনি দলগুলোতে আসলে কি করতেছেন, আপনি মানে হুট করে আমি যদি বলি যে আগামীকাল কি, তা তো ঈদ হবে না, আমার কি ঈদের একটা প্রিপারেশন লাগবে, চাপ দেখতে হবে, তারপর আমি বুঝবো যে ঈদ হচ্ছে। এখানে যে বিষয়টা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিএনপি চাচ্ছে, বিএনপি না, কালকে যেটা দেখলাম যে সমমনা যে দলগুলো 12 দলীয় জোট বলেন বা এলডিপিও কালকে বলেছে যে আসলে সবাই ইলেকশন চাচ্ছে, হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল ছাড়া, যেমন যাদের নিবন্ধন এখনো হয়নি, জামাতে ইসলামী, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়ে আছে এবং আওয়ামী লীগ তো এখন একটা ট্রায়ালের মধ্যে আছে, অ্যাজ এ হোল একটা পার্টি হিসেবে তারা ট্রায়ালের মধ্যে আছে এবং সেই জায়গা থেকে তারা নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা, এটা কিন্তু আমরা অফিসিয়ালি ওইভাবে জানতেও পারছি না। তো সেই তাদের কার্যক্রম যখন স্থগিত, আসলে তাদের তো এখানে কথা বলার কোনো রাইট নাই। তো সেই সব জায়গা থেকে যেটা হচ্ছে যে বিএনপি বলছে আমাদের ডিসেম্বরেই ইলেকশন দরকার, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস উনি বলছেন যে না, এটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো যদি জুনের মধ্যেও হয় আমাদের হাতে 1 বছর সময়। তো আমরা এর আগে যখন নির্বাচনের প্রক্রিয়াগুলো দেখেছি যে মোটামুটি 1 বছর, এটা তো একটা নির্বাচিত সরকার বা একটা নির্বাচিত সরকার থাকলে আপনি যেটা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তো সেই জায়গায় যখন নির্বাচিত সরকার এটাকে যেভাবে আসলে কন্ট্রোল করতে পারে, তৃণমূল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, অন্তর্বর্তী যে সরকার তাদের তো আসলে জনবলের জায়গা বলেন বা পাবলিক ম্যান্ডেট বলেন, যে কোনো সবগুলো বিষয়ে তারা কিন্তু ওইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ওই কন্ট্রোলটা নেওয়াটা একটু কঠিন মনে হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি দেখে। আমি একটু বলে নিই যে বিষয়টা বর্তমান পরিস্থিতি দেখে একটু কঠিন মনে হচ্ছে এবং সেই জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে নির্বাচিত সরকার থাকলে যে রোড ম্যাপ নির্বাচনের, সেটা হয়তো তারা শুরু করে 6 মাস আগে বা 3 মাস আগে এবং আস্তে আস্তে সেই প্রক্রিয়ার দিকে যায়। এখন যেহেতু আমাদের পরিস্থিতিটা আরো বেশি জটিল এবং অস্থিরতার মধ্যে আছে, আমাদের সেই প্রিপারেশনটা আরো আগে নেওয়া উচিত। তো সেই হিসেবে 1 বছর কিন্তু খুব কম সময়। আপনি যেটা বলছেন আমি একমতই প্রকাশ করছি যে এখনই কিন্তু একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত যে এই দলগুলো নিবন্ধিত হবে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হবে, নির্বাচনে যে মানুষ যে ভোট দিতে যাবে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা এবং কিভাবে ভোটটা হবে, কি আঙ্গিকে হবে, যেহেতু আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের তো এখনো জনসমর্থন আছে, নেতাকর্মী আছে এবং আপনি যতগুলো জরিপ দেখেছেন এই পর্যন্ত, সর্বশেষ যেটা হচ্ছে ভয়েস অফ আমেরিকার যে জরিপটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 59% মানুষই চাচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক। তো 59% মানুষ যদি চান, তার মানে একটা বড় জনসংখ্যা চাচ্ছে। তো সেখানে যদি ভোটটা হয় তাহলে এত বড় একটা জনসংখ্যা, সেখান তো জনসমর্থন কমে যাবে বা টার্ন আউটটা কমে যাবে। সেই টার্ন আউটটা বাড়ানোর জন্য রাজনৈতিক দল এবং সরকার তাদের কি মানে পদক্ষেপ, এগুলো কিন্তু আমি আপনার সাথে সেটাই বলতে চাচ্ছি যে মানে সময় কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যদি জুনেও করতে হয় এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় না যে জুনেও কোনোভাবে করার আমি কোনো রকমের কোনো লক্ষণ দেখি না। এই কারণে দেখি না যে আপনাকে একটা ফ্রেমওয়ার্কে যেতে হবে, আপনি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, তারপরে হচ্ছে আপনি চেকলিস্ট ধরে ধরে বলতে হবে যে আমার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এই ব্যারোমিটারগুলো আমার আসলে কমপ্লিট হয়েছে, আমার 10টা জিনিস করা 9টা হয়ে গেছে, একটার জন্য ঠিক আছে, ওটা আসলে খুব মেজর ইস্যু না, আমি নির্বাচনে যাচ্ছি। আমি আবার বলছি আমি ইনক্লুসিভ একটা ইলেকশন চাচ্ছি। ইনক্লুসিভনেস হচ্ছে মানে আমার সকলে ভোটাধিকার প্রয়োগ করার রাইট থাকবে। এখন যদি আমি 59 বাদে দিলাম, আমি যদি 2001-এর হিসাবেও যাই, তাহলে তো আমার 34% ভোট আওয়ামী লীগের রয়েছে। এখন আওয়ামী লীগের এই ভোটগুলো আপনি কি এগুলোকে বাদ দিয়ে ইলেকশনে যাবেন? যদি যান তাহলে হচ্ছে আমি বলবো 2014, 18 কিংবা 24-এর ইলেকশন হচ্ছে। যদি 24-এর ইলেকশন হয় তার মানে হচ্ছে কি, আপনি যখন একটা জনশক্তিকে ভোটের বাইরে তার ভোটাধিকারকে মানে প্রয়োগ করতে দিবেন না, তখন হচ্ছে আপনাকে ক্ষমতা ধরে রাখার জন্য আপনাকে ফ্যাসিজমে যেতে হবে। একদমই খুব মোটা দাগে কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা করতে হয়েছে, কারণ তারা যুদ্ধাপরাধ ইস্যুতে জামাত ভোটে আসতে পারে নাই, দুর্নীতির অভিযোগে বিএনপিকে ভোটে আসতে দেয় নাই,
আমি বলবো না, দুর্নীতির অভিযোগে ঠিক না, মেকানিজমটা এমন ছিল। আমি ওটাই বলছি, মানে ন্যারেটিভটা আসলে দাঁড় করানোটা এরকম আর হয়েছিল, যেভাবে হোক আপনাকে ভোটে আসতে দেয়নি। তার মানে হচ্ছে কি, আমি শুধু ওই 34%কে 100% দেখিয়ে ভোট দিয়েছি, যে জন্য হচ্ছে রাস্তায় এরকম একটা ফ্ল্যাশ আউট হয়েছে। আপনি যদি টার্নআউট গুলো দেখেন গত নির্বাচনগুলোর, এগুলো কিন্তু কোনোটাই 25%-এর উপরে। আমি এমন হয়েছে কিছু কিছু ইলেকশনে কিছু কিছু কেন্দ্রে দেখেছি যে একটা ভোটও নেই। হ্যাঁ, তার মানে হয়েছে যেটা, আমার আসলে সাধারণ একটা বড় অংশ ভোট দিতেই যায়নি। এখন যদি আমি পরের ইলেকশনটাও ঠিক এইভাবে করতে যাই, এখন আওয়ামী লীগের আমি বলবো যে আপনি 800 কিংবা 1600 মানুষ যেটা হত্যা হয়েছে সেটার অবশ্যই বিচার হবে। যদি আপনি সেটা দল হিসেবেও বিচার করতে চান, এটাকে আগে ডান করেন, শেষ করে ফেলেন। তারপর হচ্ছে এবার বলেন যে আমার এই বিচার প্রক্রিয়াটা শেষ, দেন এবার আমি আমার এই 100% ভোটারদেরকে নিয়ে কিভাবে একটা ইনক্লুসিভ ভোটে যাব সেটা নিয়ে একটা ফরম্যাট আপনি রেডি করেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি আবারও বলছি, আইন শৃঙ্খলাকে আপনাকে আসলে এনশিওর করতে হবে। ইউনূস সরকারের যেটা প্রথম থেকে হয়তো কাজ হওয়া উচিত ছিল, আমি বলবো যদি পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে বলছে কিংবা বিশেষজ্ঞরা যেভাবে বলছে, আমরা সাংবাদিকরা যেভাবে মাঠে থেকে দেখেছি, আগে আপনাকে ল এনফোর্সমেন্টটাকে এনশিওর করতে হবে যে প্রথম থেকে কাজ হওয়া উচিত ছিল আমার কোন কোন জায়গাগুলোতে ওয়ার্কআউট করছে না, কেন করছে না। এখন আপনি যদি একদিনে 417টা উপজেলাতে থানাতে আপনি হামলা করে সেটাকে একদম কলাপস করে দেন, একদিনে সব কলাপস হয়ে যায়, তাহলে আসলে ওয়ার্কআউট করবে কিভাবে? সেনাবাহিনী থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষার নিয়োজিত হয়েছে পুলিশ বাহিনী। যতক্ষণ পর্যন্ত পুলিশ পারফেক্টলি ওয়ার্ক না করবে ততক্ষণ আপনি কোনো নির্বাচন, আমি বলবো যে বাজার কমিটি না, শুধু স্কুলের ইউনিয়নের যদি কোনো ইলেকশনও করতে যান সেটাকে আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা সন্দেহ আছে। যদি সুষ্ঠুভাবে না করতে পারেন তাহলে যারা আছে, আমরা দেখি যে গত এই 6 মাস বা 9 মাসে দেখেছি যে বিএনপির অনেকগুলো লোক, প্রায় কয়েক ডজন, 2 ডজনের বেশি লোক কিন্তু তারা মারা গিয়েছে। হ্যাঁ, নিজেদের ভিতরে আত্মকন্ট্রোলে মারা গেছেন। ইলেকশনের সময় আসলে কি হবে, তখন কিন্তু অনেকগুলো পক্ষ থাকে, 2টা পক্ষ থাকে, 3টা পক্ষ থাকে। তারপরে এখানে জামাতের একটা ন্যারেটিভ আছে, লেফটিস্টদের একটা ন্যারেটিভ আছে। হ্যাঁ, এই জায়গাগুলো ওনাকে আসলে আমি বলবো যে ইলেকশনের, যখন ইলেকশনের কথা হচ্ছে, দেখেন ইলেকশনের পাশাপাশি আপনি যেটা বলছেন যে ইলেকশন আর রিফর্ম দুটো সমান তালে চলতে পারে, আমি বলি অবশ্যই এটা রিফর্ম তো আসলে একদিনের ইস্যু না, রিফর্মটা 100 বছরের ইস্যু, চলমান একটা প্রক্রিয়া। দেশ যতদিন থাকবে রিফর্ম হতে থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু হবে। কয়েকটা জিনিসে একদম সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, সকলকে এক জায়গায় এসে একটা রিফর্মে যেতে হবে। সেই রিফর্মটা হচ্ছে কি, আপনি যদি বলেন যে আমাদের এই মুহূর্তে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মানবিক করিডোর ইস্যুটা, আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার দাঁড়িয়েছে আমার যে সমুদ্রের যে ডিপসি পোর্টটা, সেটা। এগুলো আসলে এটা কোনো একক রাজনৈতিক দলের না, এটা কোনো একক স্টেক হোল্ডারেরও না। যে এই সিদ্ধান্তগুলো নেওয়ার চেয়ে জরুরি ছিল সরকারের প্রথমে এসেই আইন শৃঙ্খলা যে পরিস্থিতির অবনতি হয়েছিল এবং পুলিশ বাহিনী যারা আসলে মোরালি সব দিক থেকে ভেঙে পড়েছিল, তাদের কাঠামো ভেঙে পড়েছে, অবকাঠামোও ভেঙে পড়েছে, স্ট্রাকচার যেটা ছিল যে সেটাও ভেঙে পড়েছে, তাদের মোরালি ডাউন ছিল, সেইটাকে বুস্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে নির্বাচনের একটা প্রক্রিয়া শেষ করে তারপরে হচ্ছে যে মানে হচ্ছে অন্যান্য কাজগুলো করা এবং যে সংস্কারগুলো হাত দিয়েছিল সেটা নির্বাচিত সরকার এসে করতো। তো এই জায়গাগুলো যদি দেখেন, আপনার মতো আমরাও মনে করছি যে নির্বাচনটা আসলে একটা সুদূর পরাহত বিষয় মনে হচ্ছে। এবং গতকাল আপনি জানেন কিনা যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাপান সফরে আছেন এবং ওইখানে সফরকালীন সময়ে উনি একটা অ্যাড্রেস করেছেন, সেখানেও কিন্তু উনি বলেছেন একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ছাত্ররা নতুন একটি দল করেছে এবং সেই দলটাকে স্টাবলিশ হওয়ার জন্য একটু সময় দরকার, কিন্তু দ্রুত নির্বাচন দিলে তারা তো স্টাবলিশড হতে পারবে না। তো এটাও কিন্তু এটা কি একজন প্রধান উপদেষ্টা কিংবা ওই চেয়ারে বসে কি এরকম কথা বলতে পারে? এটা আসলে অন্য আলাপের বিষয়। হ্যাঁ আপা, এই আলাপগুলা কিছু আলাপ না আসলে খুব কনক্রিটলি নিয়ে আসা উচিত। যেমন উনি বলতেছে একটা রাজনৈতিক দল এটা দাঁড়ানোর জন্য, তাহলে তো আমি বলবো যে আগে আওয়ামী লীগের বিষয়টা আপনি শেষ করেন, আওয়ামী লীগকে একটা জায়গায় দাঁড়াইতে দেন, তারপর ইলেকশনটা আসে। তবে একটা কথা বলি যে আপনি দেখেন, আপনি যেটা বলছেন বিচার প্রক্রিয়া যদি শেষ করতে হয়, যখন জামায়াতে ইসলামের মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার হচ্ছিল, সেই প্রক্রিয়াটা কিন্তু 2013 থেকে শুরু হয়েছে, মানে 13 না আরো আগে, লম্বা 2011 থেকে শুরু হয়েছে, 12 গেছে, মানে প্রায় 15 বছর ধরে সেই প্রক্রিয়া এখনো কিন্তু চলমান। তো এইভাবে যদি আপনি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া করতে যান,
আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবে যদি আমরা চিন্তা করি যে আওয়ামী লীগের আগে বিচার প্রক্রিয়াটা শেষ হবে, তারপরে তাকে নিবন্ধন দেওয়া হবে, তারপরে একটা বড় জনগোষ্ঠী নিয়ে, তাহলে কিন্তু আগামী 20 বছরও লেগে যেতে পারে। কারণ এটাও নির্দিষ্ট না যে আপনি আসলে বিচার প্রক্রিয়াটা কিভাবে করবেন, কতদিনে শেষ হবে, এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে কারা কারা জড়িত, রোড ম্যাপ নেই এখন। হ্যাঁ, এটাও কোনো অনিশ্চিত একটা বিষয়। তো এই জায়গাগুলো নিয়ে কথা বললে আসলে ওই যে অনন্তকাল এই আলাপগুলো চলতে থাকবে। তো আমরা আসলে সংবাদ সমীক্ষা যেটা, যে আমরা শুধু সেটুকুই বলতে পারবো যেটুকু আমরা সংবাদে দেখছি, আর যেটুকু দেখছি না সেটা হয়তো আমরা আন্দাজ করতে পারবো, কিন্তু সুনিশ্চিতভাবে আমরা কিছুই বলতে পারবো না। তো আমার ধারণা যে মানে সংবাদ যেরকম আসবে, সংবাদ সমীক্ষা সংবাদের মতো চলবে, কিন্তু দেশের যেটা আমাদের গণতান্ত্রিক দেশ হিসেবে প্রথম এবং প্রধান আমি বলবো যে গুরুত্বের বিষয়, সেটা হচ্ছে অবশ্যই বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাচিত সরকার আসাটা খুবই জরুরি। তো নির্বাচিত সরকার না হলেও সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে ডেকে তাদের একটা কনসার্ন নিয়ে সামনের দিকে, হ্যাঁ, সেটা নির্বাচন হোক বা জাতীয় সরকার গঠিত হোক, যেটাই হোক, রাজনৈতিক একটা যে শক্তি তার হাতে যখন দেশের মানে ভার থাকবে, তখন তাদের এক ধরনের দায়বদ্ধতা থাকবে। হ্যাঁ, আমি চাচ্ছি এই দায়বদ্ধতার জায়গাটা তৈরি হোক, এবং আমরা যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে বা এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে আমাদের নির্বাচন নিয়ে, মানে এই আমরা আশা করি যে এই সব অনিশ্চয়তা কেটে যাক, আমাদের বাংলাদেশে নতুন করে আবার সূর্য উদয় হোক এবং আমরা আবার সামনের দিকে ভালো মতো এগিয়ে যাই, এই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ মানিক ভাই। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ টেলে বাংলায় যারা দেখছেন সকলকে, এবং যারা দেখবেন সবাইকে ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথেই থাকবেন, আমরা সামনে আবার আরেকটি আলোচনা নিয়ে আসব। আল্লাহ হাফেজ।